গতকাল ওয়ানসার করেছি আমরা, তখন বিকেল 4টে বাজে। ইচ্ছে ছিল বীরগঞ্জে থেকে যাব, কিন্তু দেখলাম 145 কিলোমিটার মতো ডিস্টেন্স বীরগঞ্জ থেকে কাঠমান্ডু। তাই ভাবলাম যে চলেই যাই, দেখি কেমন কি অসুবিধা হয় বা কিছু হয় কিনা। তাই রওনা দিয়েছিলাম বীরগঞ্জ থেকে 4টে নাগাদ। আর কাঠমান্ডু যখন এসে পৌঁছালাম তখন বাজে ঘুরিতে রাত 10টা। রাস্তা ভীষণই খারাপ, মানে কিছু কিছু জায়গায় রাস্তা প্রায় নেই বললেই চলে। লোককে জিজ্ঞেস করে বুঝতে পারছি না অন্ধকারে কোন দিকে যাব, কোনটা আদৌ রাস্তা। এরকম ভাবে কিছু কিছু জায়গায় মানে জল যাচ্ছে রাস্তার উপর দিয়ে, রিভার বেড সেরকম রাস্তার উপর দিয়ে এসে আমরা পৌঁছেছি। যাই হোক, আলটিমেট গুগল অনেক জায়গায় আমাদেরকে মিসগাইড করেছে, ভুল রাস্তায় পাঠিয়ে দিয়েছে, যেখানে সামনে গিয়ে দেখছি রাস্তা কিছুই নেই, পুরো ধস। এইভাবে যাই হোক রাত্রি 10টায় আমরা হোটেলে এসে পৌঁছেছি। তবে একটা যেটা খুব ভালো লাগলো সেটা হচ্ছে নেপালের মানুষজন কিন্তু ভীষণ হেল্পফুল। আমরা রাতে বিভিন্ন জায়গায় যখন রাস্তা চিনতে পারছিলাম না বা ভুল রাস্তায় চলে গেছিলাম, সেখানে আমরা গাড়ি থেকে নেমে রাস্তায় লোকজনকে জিজ্ঞেস করেছি, বিভিন্ন বাড়িতে ঢুকে জিজ্ঞেস করেছি। তারা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে এসে ওই ঠান্ডার মধ্যে আমাদেরকে হেল্প করেছে। এক জায়গায় গাড়িটা আমাদের, এবার বড় গাড়ি নিয়ে এসেছি, আর এক জায়গায় এমনভাবে ফেসে গেছিলাম, মানে গাড়িটা ব্যাক করতে ভীষণই অসুবিধা হচ্ছিল। একদিকে পাহাড়ে ধস রয়েছে, সামনের দিকে রাস্তা আটকানো। সেখানে কিন্তু মানুষজন এসে আমাদেরকে গাড়ি ব্যাক করাতে ভীষণভাবে হেল্প করেছে, মানে এটা না বললেই নয়, ভীষণ হেল্পফুল এখানকার মানুষ। আর অত রাতে আমরা এসেছি, জায়গায় জায়গায় কিন্তু চেকপোস্ট আছে, পুলিশ রয়েছে, তারাও কিন্তু আমাদেরকে কোন রুটে যাব, কিভাবে যাব বা রাস্তায় কোনো অসুবিধা হবে কি না, এই সমস্ত কিন্তু ইনফরমেশন ওরা দিয়েছেন, এবং এটাও বলেছেন যে আস্তে আস্তে চলে যান, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম হবে না। এটা আপনাদেরকে বলছি যে আপনারা নিশ্চিন্তে আসতে পারেন। অনেকের মতো ভাবতে পারেন যে বিদেশ হেল্প পাবো কি না, আর এখানে সবাই মোটামুটি হিন্দি বোঝে, কোনো অসুবিধা হবে না। তবে ইন্টেরিয়ার, একদম ইন্টেরিয়ার জায়গায়, সেখানে একটু কমিউনিকেশনের প্রবলেম হবে। তবে ওভারঅল সবাই কিন্তু হিন্দি বোঝে। হিন্দি বলে আপনারা মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবেন। একটা লোকাল বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, সব দোকান প্রায় বন্ধ, শুধু কিছু ফলের দোকান খোলা আছে। তাই গাড়িটাকে সাইড করে একটু ফলের দোকানগুলো ঘুরে নেব। রাস্তায় যেতে যেতে ফলের দোকান দেখতে পেয়েছি, আর ফলের দোকানের প্রতি আমাদের প্রত্যেকেরই একটু দুর্বলতা আছে, তাই দাঁড়িয়ে পড়েছি। প্রচুর রকমের ফল, কলা, আপেল, কমলা লেবু। দেখি কমলা লেবু কেমন খেতে, দাও তো। একটা খাওয়ার জন্য দিল, খেয়ে দেখি কেমন। মিষ্টি। নেপালি রুপিজে 1 কেজি 120 টাকা। এতগুলো হয়েছে, অনেকগুলো হয়েছে, ভালোই। আপেলও নিয়ে নিচ্ছি, খুব সুন্দর আপেলগুলো দেখতে। এই দেখুন কত রকম ফল কিনে ফেলেছি। কমলা লেবু 120 টাকা, অনেকগুলো হয়েছে, 1 কেজি প্রায় আমার ধারণা 8-9টা হয়েছে। আর এই যে আপেল 220 টাকা কেজি, আর কলা 12টা 120 টাকা। তবে এই যা দামগুলো বললাম সব কিলো কিন্তু নেপালিতে, আমাদের ইন্ডিয়ান রুপিজে না, নেপালিতে। ঠিকই আছে, আমাদের মতো ওই ওখানকার মতোই দাম। চলুন। রাস্তা বেশ সরু এবং খাড়া, তবে কোয়ালিটি কিন্তু অসাধারণ। গাড়ি চালিয়ে এবং চড়ে দুটোতেই দারুণ মজা। নাগারঘাটে পৌঁছে গেছি, এবার এগিয়ে যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে। একজনকে জিজ্ঞেস করলাম, এখান থেকে নাকি 1000টা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। সিঁড়ি করা আছে, রেলিং দেওয়া আছে, উঠবো এবার। সাথে জল, কিছু কলা, আপেল এগুলো নিয়ে নিয়েছি, কারণ জানি না ওপরে কিছু পাবো কিনা। এবার আস্তে আস্তে উঠি। এখানেও কিন্তু আশেপাশে প্রচুর খাবারের দোকান আছে, জল, স্ন্যাক্স, ম্যাগি। সামনে দেখছি ফুচকাও বিক্রি হচ্ছে, এ দেখুন সামনে ফুচকাও বিক্রি হচ্ছে। বাবা, এই যে দেখুন, এই যে সিঁড়ি, উঠি দেখি। এই যে
আমার অ্যাসিস্ট্যান্টরাও সব উঠছে পেছন পেছন। নিচ থেকে উপরে ওঠার সময় একজনকে জিজ্ঞেস করেছিলাম দাদা কটা সিঁড়ি, উনি পুরো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন, বলেছিলেন 1000টা সিঁড়ি। আর সত্যি কথা বলতে কি, নিজে ওপরে উঠে এসে দেখলাম মাত্র 100টা মতো সিঁড়ি হবে, খুব বেশি হলে 10-15টা কম বেশি। তাই বলবো লোকের কথা শুনে কিন্তু একদম ভয় পাবেন না। সুন্দর রেলিং করা আছে, রেলিং ধরে ধরে একটু বিশ্রাম নিয়ে কিন্তু সহজেই ওপরে উঠে আসতে পারবেন। এখানে একটা ছোট্ট মন্দির আছে, সেটাও একটু দেখে নি। কোথাও যখন বেড়াতে আসি আশেপাশে কোথাও কিছু মিস করতে চাই না, মনে হয় যেটুকু দেখা যায় সবটুকু একদম চেটে পুটে উপভোগ করি। वाल्मीकि जी को दिए थे ना ब्रह्मा जी ने, हाँ मरा मरा, वो राम बनाया हुआ हाँ हाँ, मरा मरा बोलते बोलते जो राम হয়েছিল। हाँ अब उसके बाद फिर च्यमन ऋषि ने भी तपस्या किया है, जो जड़ी बूटी हाँ खोज किए हैं च्यमन ऋषि बोलते हैं, उसने भी ये पर्वत में साधना किया हुआ है। और किंग मंजूश्री जो तिब्बत का जो राजा थे, हाँ। वो भी ये पर्वत में साधना किया हुआ है। तो মন্দিরের চাতালে ঘুরতে ঘুরতে হঠাৎ যেন শুনতে পেলাম কারা বাংলায় কথা বলছে। তাই ভাবলাম এই নেপালে এসে কারা বাংলায় কথা বলছে একটু পরিচয় করে নিই। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা বসিরহাট থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, আমরা নিউ ব্যারাকপুর। আপনারা কি কোনো এজেন্সির সাথে এসেছেন? এই যে ওপরে দেখলাম বাসটা, ওটাতে এসেছেন আপনারা? প্রথমে কোথায় উঠেছেন এসে? প্রথমে রকস্টাল থেকে তো পোখরায় গিয়েছিলাম। আচ্ছা, আগে পোখরা গেছিলেন? হ্যাঁ, প্রথমে চিতওয়ান, তারপর চিতওয়ান থেকে পোখরা, পোখরা আচ্ছা। থেকে গতকাল কাটলাম। भैया ये क्या कबाब? बारबेक्यू। एक शीख कितने का? 250। চিকেন है ना? নাগরকোটে একটা খুব সুন্দর ওয়াটারফলস আছে, এখন ওখানেই আমরা এসেছি। গাড়ি ওই পেছন দিকে রাখা হয়েছে। গাড়ি রেখে এখন জিজ্ঞেস করলাম, বললো যে 10 মিনিট পায়ে হেঁটে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। এখন সেদিকেই আমরা যাচ্ছি। এখন আমি আছি যে নগরকোট ওয়াটারফলস আপনাদেরকে বললাম, সেখানে দুটো রাস্তা আছে, ভাগ হয়ে গেছে। একটা লেফট সাইড গেছে, সেখান থেকে আপনারা ওয়াটারফলসে যেতে পারবেন। আর এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, ভীষণ সুন্দর হ্যাঙ্গিং ব্রিজ, মানে এত সুন্দর হ্যাঙ্গিং ব্রিজ, ওটাই আমি যাব। আসুন। মন চোখ সব শান্তি, কি অসাধারণ জায়গা। ব্রিজটা কিন্তু লেন্থ অনেকটা। আর হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। আমার ছেলেরা কিন্তু একটু ভয় পাচ্ছে, ব্রিজটা দুলছে তো ওরা একটু ভয় পাচ্ছে আসতে, আর ওদের বাবা সাহস দেওয়ার চেষ্টা করছে। ব্রিজের অপোজিট সাইডে এসে গেছি, আর ব্রিজটা বলছে 250 মিটার মতো লম্বা। এই পাশে একটা ছোট গ্রাম আছে, আর এদিকে কিন্তু দুই একটা ছোট চিপস লজেন্স এসবের দোকানও আছে। হ্যাঙ্গিং ব্রিজ দেখে এখন যাব নাগরকোট ওয়াটারফলস এর দিকে। একটা কথা বলে রাখি, এই যে নাগরকোট ওয়াটারফলস আর হ্যাঙ্গিং ব্রিজ কিন্তু একই জায়গায়। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে রাইট হ্যান্ড সাইডে গেলে আপনার পড়বে হ্যাঙ্গিং ব্রিজ, আর আমার পেছন দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা চলে গেছে ওয়াটারফলস এর দিকে। কিতনা দূর यहाँ से?
Around 200-300 meters. 300 meters. meters. Okay. आपका है ये? आपका? আহা, অপূর্ব প্রাকৃতিক পরিবেশ, পাহাড়ের গা দিয়ে আঁকাবাঁকা রাস্তা। সত্যি কথা বলতে এইরকম রাস্তায় কিন্তু হারিয়ে গিয়েও শান্তি। নাগারকোট যারা আসবেন তারা কিন্তু এই হ্যাঙ্গিং ব্রিজ আর ওয়াটারফলস মিস করবেন না, তাহলে কিন্তু আপনাদের অনেক কিছুই কিন্তু লস হয়ে যাবে। আর আরেকটা কথা, এখানে কিন্তু গুগল ম্যাপে লোকেশনটা ঠিকঠাক পাচ্ছি না আমরা, অ্যাকচুয়ালি নেটওয়ার্ক ভীষণ উইক। তাই অবশ্যই কারোর কাছ থেকে জেনে তারপরে যাওয়ার চেষ্টা করবেন, নালে কিন্তু সঠিক লোকেশন খুঁজে পাবেন না। হ্যাঙ্গিং ব্রিজ দেখে আপনাদেরকে দেখালাম যে ওয়াটারফলসে যাব, নাগারকাট ওয়াটারফলসে, কিন্তু মানে কি বলবো, কোনো লোক নেই রাস্তায়, একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম হচ্ছে, কেউ বলতে পারছে না, কোনো ডিরেকশন বোর্ড নেই। মানে একবার পাজল হয়ে ভাবলাম যে ফেরত চলে যাব ওয়াটারফলসটা না দেখেই, কিন্তু আমার ওইটুকু ছোট ছেলে, ও বলছে বাবা, মাম্মা, বাবা তোমরা ওয়াকিং মোডে দাও, গিয়ে দেখো যে আমরা ওয়াটারফলসে পৌঁছাতে পারি কিনা। এবার জঙ্গলের মধ্যে নেটওয়ার্কও ঠিকঠাক কাজ করছে না, অনেকক্ষণ ওয়েট করে করে আলটিমেট আমরা গুগল বাবাজিকে ভরসা করে ওয়াটারফলসটাকে খুঁজে পেয়েছি। একদম ঘন জঙ্গলের মধ্যেই দেখুন ওয়াটারফলস। যেহেতু এখন শীতকাল প্রায় পড়ে গেছে, অতটা জল নেই, কিন্তু মানে সুন্দর লাগছে, চারিদিকে জঙ্গল, মাঝখানে ওয়াটারফলস। আর এই দেখুন মাথার উপরে হ্যাঙ্গিং ব্রিজ, একটু আগে যেখানে আমি ছিলাম, এই যে মাথার উপর দিয়ে হ্যাঙ্গিং ব্রিজ, আর তার ঠিক নিচেই ওয়াটারফলস। নদীর আওয়াজ আর ঘন জঙ্গল, পাথর সব মিলিয়ে মিশিয়ে একটা মানে অনবদ্য পরিবেশ সৃষ্টি করেছে। নাগারকোট ওয়াটারফলস দেখে এখন আমরা বেরিয়ে পড়েছি দরবার স্কোয়ারের উদ্দেশ্যে। আর আজকে অনেকটা সময় আমরা দরবার স্কোয়ারে কাটাবো, ওই জায়গার ইতিহাস এবং এত পুরনো একটা ঐতিহ্যকে আমরা উপলব্ধি করার চেষ্টা করব। এই রাস্তায় সোজা চলে গেছে দরবার স্কোয়ারে। দরবার স্কোয়ারে কিন্তু গাড়ি নিয়ে যাওয়া যায়, কিন্তু আজকে বিশেষ কোনো একটি অনুষ্ঠান আছে যার জন্য একের পর এক প্রসেশন আসছে, তাই আমরা গাড়ি নিয়ে যাব না, পার্কিং এ রেখে হেঁটে হেঁটে আজকে আমরা দরবার স্কোয়ার ঘুরে দেব। আমি এখন নেপালের বিখ্যাত দরবার স্কোয়ার, আপনারা সবাই নিশ্চয়ই নাম জানেন, সেখানেই আছি। আর গতকাল যেহেতু দীপাবলি গেছে, আজকে দীপাবলির পরের দিন, নেপালিদের বিশেষ কোনো অনুষ্ঠান এখানে উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে প্রচুর মানুষ একত্রিত হয়েছেন। আর আরেকটা জিনিস যেটা খারাপ লাগছে, 2015 সালে যে বিভৎস ভূমিকম্প হয়েছিল, এখানকার বিল্ডিং গুলোতে কিন্তু সেই নিদর্শন এখনো রয়ে গেছে, প্রচুর ফাটল রয়েছে, সেগুলো দেখতে পাচ্ছি। কিন্তু এইরকম একটা উৎসব মুখর দিনে এসে কিন্তু বেশ ভালো লাগছে। এই সেই দরবার স্কোয়ার যেখানে মল্ল ও শাহ রাজাদের প্রাসাদ ছিল। শ্রী প্রতাপচন্দ্র মল্ল তার সময় কিন্তু এই দরবার স্কোয়ার ব্যাপকভাবে পরিবর্ধিত হয় এবং এখানে নতুন নতুন স্থাপত্য শিল্পকর্ম তৈরি হয়। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য সব মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকার মতো শিল্পকর্ম, যা দেখলে সত্যি অবাক হতে হয়। তাই সবাইকে বলবো অবশ্যই সময় নিয়ে আসবেন, কারণ খুব অল্প সময়ে কিন্তু এই জায়গায় ঘুরে আপনাদের মন ভরবে না। দরবার স্কোয়ার থেকে বেরিয়ে সোজা এসে গেলাম স্বয়ংভূনাথ মন্দিরে, আর টিকিট কেটে ঢুকে পড়লাম ভেতরে। কিছুটা সিঁড়ি পেরিয়ে উঠে গেলাম একদম ওপরে, আর উঠে সত্যি মনটা ভালো হয়ে গেল। এখান থেকে দেখে নিলাম পুরো কাঠমান্ডু শহর, কি যে অপরূপ দৃশ্য সেটা নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। আর এখানে রয়েছে সেই ঐতিহাসিক স্বয়ংভূনাথ মন্দির, একটি স্তূপা, অসংখ্য মন্দির আর মঠ। সত্যি এখানে আসলে মন ভালো হয়ে যায়।
ভেতরে রয়েছে রকমারি স্টল। নেপালের বিশেষত্ব হচ্ছে বিভিন্ন ধরনের মুখোশ, পুকরি, নানা রকমের ঘর সাজানোর আইটেম সমস্ত কিছু পেয়ে যাবেন। তাই কিছুটা সময় আপনারা এখানে কিন্তু সুন্দর করে কাটিয়ে যেতে পারবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। এখন আছি স্বয়ম্ভূনাথ টেম্পলে। অনেকটা পাহাড়ের উঁচুতে এই মন্দির, আর যেটা সব থেকে ভালো লাগছে চারিদিকে কাঠমান্ডু শহরটা দেখা যাচ্ছে। স্বয়ম্ভূনাথ মন্দির থেকে বেরিয়ে এখন আমরা যাব বাগমতী তীরে একটি মন্দিরে। আসলে এটি একটি সতীপীঠ, যেখানে পুরাণ অনুযায়ী ধরা হয় সতীর দেহের 2 হাঁটু এখানে পড়েছিল। আর মন্দিরটি পশুপতিনাথ মন্দিরের থেকে জাস্ট একটু আগে, খুব বেশি হলে 1 কিলোমিটার মতো ডিস্টেন্স হবে। তাই যারা পশুপতিনাথ মন্দির দেখবেন বলে ঠিক করেছেন তারা কিন্তু এই মন্দিরটিও দেখে নিতে পারেন, ভীষণই ভালো লাগবে। এই যে সামনে সরু খালটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সত্যি কথা বলতে কোনো খাল নয়, এটি একটি নদী। আর অনেকেই আমরা এই নদীর নামের সঙ্গে পরিচিত। এটি হচ্ছে সেই বিখ্যাত পুরাণের বাগমতী নদী। আর এই নদী পেরিয়েই আমরা এখন পৌঁছে গেলাম সেই গুহেশ্বরী শক্তিপীঠ মন্দিরে, যেটি কিন্তু একটি সতীপীঠ, মানে পুরাণ অনুযায়ী সতীর দেহের কোনো একটি অংশ এখানে পড়েছিল। আর মন্দিরের চত্বরটি কিন্তু ভীষণ শান্ত, নিরিবিলি। এখানে আসলে কিছুক্ষণ কাটালে কিন্তু মন একদম শান্ত হয়ে যায়। এখন পশুপতিনাথ মন্দিরের সামনেই আছি। আপনারা সবাই জানেন নেপাল মানেই পশুপতিনাথ মন্দির। আমরাও এসে গেছি, আর এসেছি সন্ধেবেলা, কারণ এই মন্দির অনেক রাত অবধি খোলা থাকে। তাই সন্ধেবেলার মুহূর্তটা উপভোগ করবো বলে এই সময় আসা। ভীষণ সুন্দরভাবে চারিদিক সেজে উঠেছে, মন্দিরেও আরতি হচ্ছে। আস্তে আস্তে যাই, চলুন মন্দিরের দিকে এগিয়ে যাই। ভীষণ সুন্দর করে চারিদিক আলো দিয়ে সাজানো, সত্যিই মনটা খুশি খুশি হয়ে গেল ভেতরে ঢুকেই। তবে দেখছি চারিদিকে ভীষণ বাদরের উৎপাত, তাই হাতের মোবাইল, ক্যামেরা, ব্যাগ এগুলো কিন্তু অবশ্যই সাবধানে রাখবেন, না হলে বেহাত হয়ে যেতে পারে। আর ফটো তুলবেন কিন্তু বাইরে থেকে সাবধানে, ভেতরে ক্যামেরা বা মোবাইল অ্যালাউ না, কারণ প্রচুর সিকিউরিটি আছেন। আমরাও দূর থেকে মোবাইলে ছবি তুলছিলাম, কিন্তু আমাদের বারণ করলেন, তাই ভেতরে আর ছবি তুলতে পারিনি। তবে আপনারাও তুলবেন না, চোখে দেখুন, উপলব্ধি করুন, উপভোগ করুন, এটাই সারা জীবনের সম্পদ হয়ে থাকবে। নেপালের থামেল খুব বিখ্যাত জায়গা, আপনারা জানেন। প্রত্যেকেই চান নেপাল আসলে থামেলে একটা সন্ধে কাটাতে, রাস্তায় হাঁটতে, চারপাশের এত সুন্দর জমজমার জায়গাটা উপভোগ করতে। আর আমিও এখন এই থামেলেই আছি। চারিদিকে বিভিন্ন রকমের দোকান, রেস্টুরেন্ট, দারুণ জায়গাটা। আর রাস্তায় আবার লাইভ মিউজিক হচ্ছে, তার সাথে ডান্স হচ্ছে, ভীষণ এনজয় করছি আমরা। বলেই মনে দেখা যাচ্ছে। চারিদিকে প্রচুর দোকান, এখানে আপনারা পেয়ে যাবেন নানা ধরনের ঘর সাজানোর দ্রব্য, জামা কাপড়, হ্যান্ডিক্রাফট আইটেম, জুয়েলারি, নানা রকম নানা কিছু। কিন্তু আমার যেটা মনে হয়েছে, এখানে কিন্তু জিনিসের অস্বাভাবিক দাম আর প্রচুর বার্গেনিং চলে। তাই আপনারা যারা কিছু কিনবেন বলে ঠিক করে যাবেন, তারা অবশ্যই কিন্তু বার্গেনিং করবেন। সারাদিন ঘুরে বেরিয়ে এখন হোটেলে ফেরার অপেক্ষা। আজই আমাদের কাঠমান্ডুতে শেষ রাত্রি, কালকে ভোর হতেই আমরা বেরিয়ে পড়বো পোখরার উদ্দেশ্যে। তাই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর আপনাদের কাদের কাদের আগামীতে কাঠমান্ডুতে বেড়াতে আসার প্ল্যান আছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিও এই অবধি, সাথে থাকুন আর দেখতে থাকুন ট্রাভেলিং মোড। গুড নাইট।